অনেক দিন থেকেই ভাবছিলাম কিচেনটাকে একটু সুন্দর করে সাজাতে হবে। কারণ কিচেনের দায়িত্বে যিনি আছেন উনি একজন পুরুষ মানুষ, আর স্বাভাবিকভাবে পুরুষ মানুষ একটু অগোছালো থাকে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল স্বল্প বাজেটের মধ্যে কিচেনটাকে একটু সুন্দর করে সাজাবো। আর আপনারা যদি এই ভিডিওটা পুরোটা একদম লাস্ট পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন বিফোর অ্যান্ড আফটার লুক কিচেন সাজানোর পর। তো কিচেনের কাজে আজকে সারাদিনই ব্যস্ত থাকবো। তার আগে সকাল সকাল হচ্ছে আমাদের যে অতিথি আছে আপনারা তো জানেন, বিন বুলায় মেহমান আছে কিছু, অর্থাৎ এই যে 4টা বেড়ালের বাচ্চা আছে ওদেরকে খাবার দিচ্ছি। আমরা বাড়িতে ভেতরেও আনি না কিংবা ওদেরকে স্পর্শ করি না, কিন্তু মনুষ্যত্বের দিক থেকে ওদেরকে 3 বেলা খাবার দেওয়ার চেষ্টা করি। আর ওরা যেহেতু খুবই ছোট, ক্যাট ফুড কিনেছিলাম, ওরা খেতে পারছে না শক্ত বলে, তাই ছোট ক্যাট ফুড একটা পেয়েছি। ওইটা আমি কি করি, ভাতের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে ওদেরকে দিই। এখানে টোটাল 4টা বেড়াল আছে। তো এদেরকে যে 3 বেলা খাবার দিতে পারছি এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। হয়তো বা আছে আল্লাহ যদি না চাইতেন তাহলে আমরা নিজেরাই খেতে পারবো কিনা নিশ্চয়তা ছিল না। সেখানে বেড়ালকে এভাবে খাওয়া দেওয়াটা আসলে এটা আল্লাহর রহমত বলবো। আর রিজিক কিন্তু আল্লাহর তরফ থেকে আসে, আর যার যার রিজিক সে নিয়েই আসে। এই বেড়ালগুলোকে যে আমরা খাবার দিচ্ছি এটা কিন্তু না, বেড়ালগুলোর খাবার অর্থাৎ ওদের রিজিকটা আমাদের মাধ্যমে হবে বলেই হয়তো বা ওদের জন্ম হয়েছে আর ওরা এখানে এসেছে, আমি এটাতে বিশ্বাস করি। আর কার রিজিকে কাকে আল্লাহ কিভাবে রিজিক দেয় এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হয়। তো বেড়ালগুলোর জন্য খুবই মায়া লাগে, আমি চাইলেও ওদেরকে তাড়াতে পারি না, কিন্তু আবার স্পর্শ করতেও আমি ভয় পাই। আর যেহেতু ছোট বাচ্চা আছে আতিফা, তাই ওদেরকে বাইরেই রাখি। আর আমি এখন যে জিনিসগুলো দেখাচ্ছি এই জিনিসগুলো কিন্তু খুবই স্বল্প মূল্যে, পার পিস 7 দিরহাম, কোনোটা 5 দিরহাম, কোনোটা 12 দিরহাম, কোনোটা 7.50 দিরহাম, এরকম করে খুবই স্বল্প বাজেটের মধ্যে আমার কিচেন অর্গানাইজার প্ল্যান ছিল। তো এই শপিংগুলো আমি করেছিলাম আজমান থেকে। আজমানের যে গিফট সেন্টার আছে, ডিসকাউন্ট গিফট সেন্টার, মিডল ইস্ট, এটার নামটা হচ্ছে মিডল ইস্ট ডিসকাউন্ট সেন্টার। এটা আজমানে আছে, যারা আজমানে থাকে তারা হয়তো চেনে। ওখানে খুবই স্বল্প মূল্যে এই জিনিসগুলো পেয়েছি, আর এটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। এত সস্তা, এত সুন্দর, ভালো কোয়ালিটির জিনিস ওখানে পাওয়া যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো জিনিস কিনেছি সেখান থেকে। অনেকগুলো বলতে যেই জিনিসগুলো একান্ত প্রয়োজনীয় সেটাই কিনেছি, বাড়তি কোনো কিছু কিনিনি। এর মধ্যে একটা স্টিলের ঝুড়ি ছিল, আরও একটা নিয়েছি প্লাস্টিকের ঝুড়ি, এটাতে মাঝে মধ্যে সবজি বা শাক কাটার পর সাপ্লাইয়ের কলে ধোয়ার জন্য খুবই সুবিধা হয়। আর এই যে কাচের বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটিটাও কিনেছিলাম। এটা আসলে কেনার উদ্দেশ্য ফ্রিজে মাঝে মধ্যে গরুর মাংস থেকে যায় বা কোনো সবজি বা কোনো কিছু বেশি কাটা হয়ে গেলে অতটুকু রান্না না হলে এই বক্সে ভরে যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু সেটা খুব সতেজ থাকবে আর জীবাণু ঢোকার সম্ভাবনা খুব কম আছে। এই বাটিটা আমার খুব পছন্দ হয়েছে। ইচ্ছে ছিল আরও কয়েকটা কিনি, বাট মনে হচ্ছিল যে বেশি খরচ করব না, অল্প টাকার মধ্যে এই শপিংটা করেছি। এই শপিং সব মিলে আমার হয়তো 325 দিরহামের মতো বিল এসেছিল। তো বুঝতেই পারছেন খুবই অল্প টাকায় খুব সুন্দর সুন্দর কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। তার মধ্যে একটা বড় ঢাকনা পেয়েছিলাম। এই ঢাকনাটা প্রায় কিন্তু বড় কড়াই বা অনেক বড় পাতিল আছে সেগুলোর ঢাকনাগুলো মিসিং আছে ঘরে, তাই আমি এই ঢাকনাটা কিনেছিলাম। আর এই যে একটা বড় ট্রে কিনেছি, এই ট্রেটাতে ইচ্ছে আছে ভবিষ্যতে বিরিয়ানি রান্না করে যদি বাড়িতে মেহমান আসে তাহলে এটাকে খুব সুন্দর করে বিরিয়ানির প্লেটার যেভাবে সাজায় সেভাবে পরিবেশন করব। আর এই যে ছোট ছোট কিছু কাঠুরি টাইপের বক্স নিয়েছি, বক্স বলতে এটাকে কৌটা বলে নানুর বাড়ির ভাষায়। তো এই কৌটাগুলো আমার খুবই পছন্দ হয়েছে, আর এগুলো আমি বাদাম কিংবা কোনো স্ন্যাক্স টাইপের জিনিস রাখার জন্য কিনেছি। খুবই স্বল্প মূল্যে পেয়েছি আর দেখতে খুবই সুন্দর, খুব কিউট। আসলে আমি কিন্তু খুব শৌখিন একজন মানুষ, আমার এসব ছোট ছোট জিনিস কিনে ঘর সাজাতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি আর আমার বোন আমরা আসলে আল্লাহর রহমতে সত্যি খুব ভালো সাংসারিক মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম। ছোটোবেলা থেকেই ঘর সাজানো,
পরিবারকে গুছিয়ে রাখা, এই জিনিসগুলো আমাদের দুই বোনের মধ্যেই ছিল। অনেকেই বলে যে আমার মা খুব ভাগ্যবতী, এরকম ভালো মানে সাংসারিক মনোমাইন্ডের মেয়ে পেয়েছে। আমার ছোট ভাই, সেও খুব ভালো, খুবই ভদ্র, তার ভদ্রতার জন্য অনেক সুনাম আছে। তো আসলে সব কিছুই আমার মাকে আমি ক্রেডিট দিতে চাই, কারণ সে অত্যন্ত ভালো মানুষ। সে ভালো মানুষ বলেই আমাদেরকে সেইভাবেই মানুষ করেছেন, সেইভাবেই আচার ব্যবহার শিখিয়েছেন। আমার বাবা আমার মার থেকেও আরও ভালো মানুষ, মানে উনি এত সহজ সরল। আর 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ভক্তি, আসলে বাবার কাছ থেকে অনেক ভালো কিছু শিখেছি আমরা। আমি তো লাইফে যত ভালো কিছু শিখেছি তার বেশিরভাগই হচ্ছে আমার বাবার কাছ থেকে। এখনও আমি আমার বাবার আদর্শ মেনটেন করার চেষ্টা করি। আর সেকেন্ড যদি ভালো কিছু শিখে থাকি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। উনি একজন অত্যন্ত গুণী মানুষ আর খুবই ধৈর্যশীল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুবই ভালো ঈমান রক্ষা করার চেষ্টা করে। তো সব কিছু মিলিয়ে আমি আমার লাইফের ভালো কিছু সব কিছু ক্রেডিট আমি আমার বাবা, আমার হাজব্যান্ড, আমার মা, আমার বোনকে দিতে চাই। এই মানুষগুলোর অবদান আমার লাইফে খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে এখন দেখেন, আমি কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই কাঠুরিগুলো আসলে আমি আমাজন থেকে অর্ডার করেছি। আমাজন থেকে অর্ডার করার কিছুদিন পরে আমি আজমান গিয়েছিলাম। তো আজমান গিয়ে দেখি যে সেখানে এই জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল আমাজনের থেকেও বেশি, মানে আমার মনে হয় ওখানে প্রাইসটা খুব কম ছিল। পরে আফসোস হয়েছে, এখন কিছু করার নেই, যেখানে ঠেকি সেখানেই শিখি। আমি এই নীতিতে বিশ্বাস করি, কারণ এই ওখানে না গেলে হয়তো বা আমার এই ধারণাটা হতো না, হয়তো ভবিষ্যতে আরও অর্ডার করতাম আমাজন থেকে। বাট ওই আজমানের মিডল ইস্ট সেন্টারটা ঘুরে এসে মনে হয়েছে যে ওখানে অনেক প্রয়োজনীয় জিনিস আছে। ভবিষ্যতে আমাজন থেকে কিছু অর্ডার করার আগে একবার অবশ্যই ওখানে ঘুরে আসব। আর যেহেতু আজমানে আমার নারীর সম্পর্ক আছে, আত্মীয় স্বজন সবাই প্রায়ই যাওয়া হয়, তো মান্থলি লিস্টটাও সেখানে করে রাখবো। আর আমাদের বাড়িতে যে হুসনা আছে, সে তো হচ্ছে ঘরের কাজকর্ম পরিষ্কার টরিষ্কার সব করে। তো সে প্রচুর অপচয়ও করে মাঝে মধ্যে, যেমন লিকুইড ডিশ ওয়াশার তার অনেক বেশি লাগে। তো আজমানে যেটা দেখলাম যে 5 দিরহামে টোটাল 3 কেজির মতো মনে হয়, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, বাট অনেকটা বেশি পরিমাণে কিছু লিকুইড ডিটারজেন্ট, যেমন পাতিল ধোয়ার, তারপর হচ্ছে ঘর পরিষ্কার করা, ফ্লোর ক্লিনারের যে লিকুইড আছে সেগুলো খুবই স্বল্প মূল্যে পেয়েছি। আর কাপড় ধোয়ার যে ডিটারজেন্ট আছে সেটা আসলে ব্র্যান্ডেরই কিনি, কারণ না হলে কাপড়ের কালার ডিসকালার হয়ে যায়, যেহেতু দুবাইতে প্রচুর গরম আর রোদের তাপও বেশি। আর আমি এখন কি করছি, এই বোতলগুলোকে সবগুলোকে ভালো করে ধুয়ে নেব, কারণ হচ্ছে প্যাকেজিং যে কোনো জিনিস আমি এটা সব সময় করি। ইভেন ধরেন কাপড় চোপড় কিনে আনার পরও সেটাকে প্রথমে আমি ওয়াশ করে নিই, তারপরে ব্যবহার করি। ঠিক তেমনই যে কোনো জিনিস কিনে আনার পর এটা আমাদেরকে ফার্স্ট ওয়াশ করে নেওয়া উচিত। আর সেটা সাবান দিয়ে করলে বেশি ভালো, কারণ এখানে অনেক ধরনের কম কেমিক্যাল টাইপের অনেক কিছু লেগে থাকতে পারে। তো এটাকে আমি খুব আলতো হাতে ধরার চেষ্টা করছিলাম, খুবই লাইট, যেহেতু কাচের জিনিস এগুলোকে একটু যত্ন করেই রাখতে হয়। আর যত্ন করে ধোয়ারও মানে ধোয়ার সময় যত্নশীল হতে হয়, না হলে হাত থেকে পিছলে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। গতকালকে আমার খুব ক্লোজ একজন পরিচিত মানুষ, সে আমাকে পার্সোনালি বলেছে যে তুমি তোমার ব্লগে আসলে ওই নেতিবাচক বা জ্ঞানমূলক কথাগুলো যদি না বলে শুধু ব্লগটাকে এক্সপ্লেন করো, তাহলে মনে হয় বেশি ভালো হবে, হয়তো বা অনেকেই অপছন্দ করে, বিরক্ত হতে পারে। তখন আসলে ওই কথাটা শুনে আমি অনেকটা ডিমোটিভেট হয়েছিলাম। তারপর আবার আমি যখন এশার নামাজ পড়লাম, তখন আমার কাছে মনে হলো, হঠাৎ করে মাথায় মানে জিনিসটা আসলো, আমি ছোটোবেলায় শুনেছিলাম যে আল্লাহ যদি ভালো কিছু তোমাকে দান করে, সেটা যদি জ্ঞানও হয়, তাহলে সেটাকে তুমি যদি ভালো রাস্তায় খরচ না করো, তাহলে কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যেমন আমাদের ধন সম্পদের হিসাব দিতে হবে, ঠিক তেমনই যদি আপনাকে ভালো কোনো গুণ দিয়ে থাকে, ভালো কোনো দিমাগ দিয়ে থাকে, অর্থাৎ ভালো বুদ্ধি দিয়ে থাকে বা বিবেচনা করার মতো ক্ষমতা দিয়ে থাকে, সেটা যদি আপনি খরচ না করেন, আর আল্লাহর রাস্তায় খরচ করাটা তো উত্তম, তাহলে কিন্তু এটারও হিসাব আমাদেরকে দিতে হবে। তাই আমার কাছে মনে হলো ব্লগ আসলে আমি আমার নিজের সন্তুষ্টির জন্য করি, প্লাস হচ্ছে এর মাধ্যমে দু একটা ভালো কথা শেয়ার করে যদি অনেকেই, কারণ আমরা তো সবসময় শয়তানের প্ররোচনায় বিভক্ত হয়ে থাকি, তো সেই সময় যদি আমার এই দু একটা ভালো কথায় যদি কারো মস্তিষ্কের তালাগুলো খুলে যায়, কেউ যদি ভালো ভাবতে পারেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ নেকি দিবেন। আর এই উদ্দেশ্যে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর
রাস্তে ফিরে আসে তাহলে তো এটা সর্বোত্তম কাজ হিসেবে গণ্য হবে। তো আমি আসলে এই গল্পটা শেয়ার করছি কারণ এখানে কিন্তু শিক্ষণীয় অনেক বড় একটা ব্যাপার আছে। গল্পটা হচ্ছে হজরত মুসা আলাইসাল্লামের সময় সবাই জানতেন যে উনি আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারেন। তো একজন ব্যক্তি হঠাৎ করে মুসা আলাইসাল্লামের কাছে এসে বললেন, আসলে লোকটা ছিল খুবই ধন সম্পদশালী বড়লোক একজন ব্যক্তি এসে বলল যে আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারেন, তো আপনি যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাবেন তখন আল্লাহ তাআলাকে বলবেন আমাকে আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, অনেক দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আমি আর চাই না আমাকে যেন দেওয়া বন্ধ করে দেয়। তখন মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, এর মধ্যে আরও একজন ব্যক্তি আসলেন যার কিনা একদমই ছেঁড়া কাপড় পরা ছিল, অর্থাৎ ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল খুবই নাজেহাল অবস্থায় আছে, অর্থাৎ উনি গরিব একজন ব্যক্তি। তো উনি বললেন যে তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ, তো আল্লাহর কাছে জিজ্ঞেস করো যে আমাকে উনি কিছু দেয়নি কেন, আমার কি অপরাধ। তখন মুসা আলাইহিস সালামের যখন আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন হচ্ছিল তখন উনি বললেন যে আমার কাছে দুই ধরনের লোক দুইটা ফরিয়াদ করেছে, আপনার কাছে যেন পৌঁছে দেই। তো আমির একজন আদমি এসে বলল যে আমাকে আপনি অনেক ধন সম্পদ দিয়েছেন আল্লাহ, আমি আর চাই না। তখন আল্লাহ তাআলা বলল তুমি ওই লোকটাকে বলো সে আমার শুকর আদায় করা বন্ধ করে দিক, অর্থাৎ থ্যাঙ্কফুল হওয়াটা বন্ধ করে দিক। আর যে গরিব লোকটার কথা বলল, যে ওই লোকটা বলছিল যে আপনি ওনাকে কিছু দেননি কেন, তখন আল্লাহ বলল যে তুমি ওই গরিব লোকটাকে বলো আমি তাকে যাই দিয়েছি, যতটুকুই দিয়েছি সে যেন ততটুকুরই শুকরিয়া আদায় করে। তারপরে মুসা আলাইহিস সালাম সেই উত্তরগুলো নিয়ে ফিরে আসলেন। তখন ওই বড়লোক লোকটিকে বললেন আল্লাহ তাআলা বলেছে তুমি ওনার শুকর আদায় করা বন্ধ করে দাও, তাহলে উনিও তোমাকে দেওয়া বন্ধ করে দেবে। তখন ওই লোকটি বলল কিভাবে সম্ভব, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে এত ভালো রেখেছে, এত কিছু দিয়েছে, সেই আল্লাহর প্রশংসা না করে আমি কিভাবে থাকব, সে আল্লাহর শুকর আদায় না করে আমি কিভাবে চলবো, আমি এটা করতে পারবো না। তখন মুসা আলাইহিস সালাম বলল তাহলে আল্লাহও তোমাকে দেওয়া বন্ধ করতে পারবে না। এবং সেই দরিদ্র লোকটি খুব ক্ষিপ্ত অবস্থায় এসে বলল যে আল্লাহ কি উত্তর দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বলল যে আল্লাহ তাআলা বলেছে তোমাকে যাই দেওয়া হয়েছে তারই শুকরিয়া আদায় করো। তখন ওই গরিব লোকটি খেপে গিয়ে বলল যে কিসের শুকরিয়া আদায় করব, এই ছেঁড়া কাপড়ের, যে কিনা একটা ঘর নিয়ে আমি গাছতলায় থাকছি। তখন একটা খুব জোরে একটা বাতাস আসলো, এসে সেই যে ছেঁড়া কাপড়টা তার পরনে ছিল সেটা উড়ে গেল। তো এর অর্থ এখানে আসলে গল্পটার সহি কোথা থেকে নেওয়া হয়েছে, এটা সত্য কি মিথ্যা আমি এই ব্যাপারে কিছু জানি না, এটা আমি শুনেছি একজনের মুখ থেকে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটার সহি কোনো দলিল আছে কি না আমি এই ব্যাপারে জানি না, আমার ভুলও হতে পারে, সেজন্য ক্ষমা করবেন। কিন্তু গল্পটাতে আসলে শিক্ষণীয় অনেক ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে, কারণ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেভাবে আমাদেরকে ভালো রেখেছেন, হোক না ছোট্ট বাড়ি, হোক না বড় বাড়ি, হোক যেমনই হোক, কিন্তু আপনি যদি আশেপাশের অন্যান্য মানুষের কথা চিন্তা করেন তাহলে দেখবেন আপনি কত ভালো আছেন। যারা ঘর ছাড়া আছে তারা কত কষ্টে আছে, যারা না খেতে পেয়ে মরে যাচ্ছে খাবারের অভাবে তারা কত কষ্ট পাচ্ছে, সেই জায়গায় যদি আপনি একবেলা খেতে পারেন, দুইবেলা খেতে পারেন, তিনবেলা খেতে পারেন এবং শান্তিতে মাথা গুঁজে কোথাও থাকতে পারেন, তাহলে এর থেকে বড় নিয়ামত তো আল্লাহর কাছে আর কিছু নেই। আর আপনি যত আল্লাহর শুকরিয়া আদায় করবেন আল্লাহ তত খুশি হবেন এবং তত বেশি আপনাকে দান করবে। সেই বিশ্বাসটা মনে রাখতে হবে। বিশ্বাস হচ্ছে সব থেকে বড় এবং পাওয়ারফুল। আপনি যদি আল্লাহকে বিশ্বাস না করেন, আল্লাহ তাআলা আপনার বিশ্বাস পূর্ণ করবে কিভাবে? সবসময় আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে, কারণ একমাত্র দেওয়ার মালিক উনি। আমাদের কাছে সম্ভব অসম্ভব হলেও আল্লাহর কাছে কিন্তু সম্ভব অসম্ভব বলে কোনো কথা নেই। আর এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাটির একটা পাতিল। আমার অনেক দিনের শখ ছিল যে মাটির পাতিলে রান্না বান্না করে খাবো, কারণ হচ্ছে বর্তমানে এই আমরা যে ননস্টিক পাতিলে রান্না করে খেয়ে অভ্যস্ত হচ্ছি, এটা আসলে লাইফটাকে ইজি করলেও শরীরটাকে খুব ক্ষতিগ্রস্ত করছে। তো যদি শরীর সুস্থ এবং ভালো থাকতে হয় তাহলে সেটাকে সেই আগের পদ্ধতি প্রাচীন যে পদ্ধতি ছিল সেটাই সব থেকে হেলদি। তো আমি এই মাটির পাতিলটাকে প্যাকেজিং থেকে খুলে এখানে একদিনের জন্য কিংবা মিনিমাম 12 ঘন্টার জন্য পানিতে চুবিয়ে রাখবো, তাহলে এই পাতিলটা
মানে এটার টেকসইটা অনেক বেশি হবে। আমি এটা শুনেছিলাম একজনের কাছ থেকে, তো আমিও এটা করার চেষ্টা করছি। পাতিলটা কিন্তু খুবই কিউট, কালো আর মাটির যে কালার আছে সেটার মধ্যেই। তো দেখেন এটা পানিতে দেওয়ার পরই কিন্তু বুদবুদ করে পানিটাকে চুষে নিচ্ছে, অর্থাৎ এই পাতিলটা আরও স্ট্রং হবে। এখানে একদিন রাখার পরের দিন, যেহেতু দুবাইতে প্রচুর রোদ হয়, তাই রোদে দিলে খুব সুন্দর করে শুকিয়ে যাবে। আর শুকিয়ে যাওয়ার পরও একটা প্রসিজার আছে, সেটা হুসনা বলেছে যে ওরা যেহেতু আফ্রিকাতে ওরা মাটির পাতিলে রান্না করে খায়, তো সেটাকে নাকি কলার চোকলা পুড়িয়ে ওটা ভাপ দিলে নাকি এটার ভিতর থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। তো ইনশাল্লাহ দেখা যাক, সেটা আমিও করব। আমি যে এই জিনিসগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো ধুয়ে টুয়ে আসলে আসরের নামাজের সময় হয়ে গেছিলো, নামাজ পড়ে চলে এসেছি। আর এর মধ্যে এই জিনিসগুলোও কিন্তু শুকিয়ে গেছে, যেহেতু এসি ছাড়া ছিল। তো এইগুলোকে আমি এখন কিচেনে নিয়ে যাব। খুব সাবধানতার সাথে সবগুলো লিডকে কভার করে দেখছিলাম কোনটার সাথে কোনটা, কারণ সব একই সাইজের। তো এগুলোকে আমি সুন্দর করে আলতো হাতে নিচে নিয়ে যাব। নিচে নিয়ে যাওয়ার পরে কিন্তু কিচেনের কাজ গোছানোর সব কিছু দায়িত্ব থাকবে। এর মধ্যে দুপুরবেলা আরও অনেক কাজ করে নিয়েছি, যেমন আমার বাচ্চাকে খাওয়ানো, তারপর ওকে ঘুম পাড়ানো, ওকে গোসল দেওয়া। তো সব কিছুই হয়ে গেছে, ইভেন আমাদের খাওয়া দাওয়াও দুপুরে করে নিয়েছি। এখন বিকাল টাইম, অবসর সময়। এই সময়টাতে আমি ঘট গোছানোর কাজগুলো বেশিরভাগ সময় করে থাকি। অনেকে জিজ্ঞেস করেন যে আমি টাইম কিভাবে বের করি। আসলে আমার সব সময় অনেক ব্যস্ততা থাকে, কারণ আমার দায়িত্ববোধটা অনেক বেশি, অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে, শুধু সংসার না, আরও অনেক কিছু আছে। তো ইনশাল্লাহ অন্য একদিন শেয়ার করব সব কিছু। এখন এগুলো সুন্দর করে দেখলাম যে খুব ক্লিনটা তো হয়েছে, আর সবথেকে বড় কথা এগুলো কিন্তু ভাঙেনি একটাও। আমি খুবই যত্নশীল হাতে এগুলোকে ধুয়েছি। আর সবগুলোর সাথে কিন্তু কাঠের চামচ দেওয়া আছে, আর এটা কিন্তু খুব সুবিধা হবে, যে কোনো জিনিসের জন্য অন্য চামচ খোঁজা ঝামেলা থাকবে না। আর মানে নোংরাও হবে না, এটা আরেকটা দিক। যেই চামচ যেটার সাথে আছে সেটাতেই থাকবে। আর এই জিনিসগুলোকে আমি উপরেই ধুয়েছিলাম, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে আমাদের যে বেসিনটা আছে, যেখানে আতিফার মিল্ক বটল টটল ধোয়া হয়, সেখানে ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ নিরাপদে ছিল। এখন এগুলোকে কিচেনে নিয়ে এসেছি। আর কিচেনটা তো দেখেছেনই, খুবই এলোমেলো আছে। তো এই জিনিসটাকে আমার পরিষ্কার করার খুব ইচ্ছে হচ্ছে, আমার সহ্যই হচ্ছিল না যে কিচেন কেন এরকমভাবে থাকবে। আর যাদের দায়িত্ব দিয়েছে আসলে তারাও একটু এখন কি বলবো হয়ে গেছে, অলস হয়ে গেছে। যাই হোক, আমার দায়িত্ব আমি পালন করছি। তো এইখানে হচ্ছে যে আমাদের সব মশলাগুলো থাকে। মশলাগুলো এখানে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছুই আছে। আগেও কাচের বোতলেই ছিল, আমিই রেখেছিলাম। তো এখন এগুলোকে আমি আপগ্রেড করব। আর এই বটলগুলো ছোট, কোনোটা প্লাস্টিকে আছে, কোনোটা কাচের আছে। আর যেহেতু মশলা ধরবো, ছোট বাচ্চা আছে, আতিফা আছে, যে কোনো সময় চলে আসে আমার কাছে, তা আমি হাতে গ্লাভস পরে নিচ্ছি। এতে করে হাতে কিন্তু মশলা লেগে হাত জ্বালা পোড়া করার সম্ভাবনাটা কম থাকবে। হাতের কাছে গ্লাভস ছিল তাই পরে নিলাম, এটাও একটা শৌখিনতাই বলা যায়। তো এই বোতল থেকে আমি এখন ট্রান্সফার করে নতুন বোতলে ঢালবো। আর এটা কিন্তু একটু সাবধানতার সাথেই করতে হবে, কারণ পড়ে যাচ্ছিল, একটু পড়েও গিয়েছে। তো ব্যাপার না, আমি কিন্তু চাইলে ভিডিওটাকে এডিট করে খুব মসৃণভাবে দেখাতে পারি, কিন্তু আমি আসলে অর্গানিকটাই দেখাতে পছন্দ করি, কারণ ভুল তো সবারই হয়, আমারও হয়। আর সেটা থেকেই শুধরানোটাই হচ্ছে বড় ব্যাপার। তো এই হলুদটা তো খুব সুন্দর করে ভরে নিয়েছি। এখন ভরবো হচ্ছে ধনিয়া গুঁড়াটা আসলে ধনিয়া জিরা দুটোই আছে আলাদা আলাদা করে। আর এটা হচ্ছে জিরা গুঁড়া। আর এরা সবসময় যেটা করে, রান্নার সময় সব কিছু এক একটার সঙ্গে মিক্স করে ফেলে। তো যেমন সীমা যখন রান্না করতে আসে আতিফার জন্য, তখন কিন্তু মাঝে মধ্যে খুবই হট্টগোল লাগিয়ে দেয়। তো হাবিব ভাই এতে খুব বিরক্ত হয়। তো কিছু বলার নেই, আমি বলি ওনাকে যে আসলে আমরা যতটা সভ্য সমাজ থেকে এসেছি, আফ্রিকানরা ঠিক তা না, ওরা একটু অন্যরকম, অন্য পরিবেশ থেকে এসেছে, তো সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। আর আমার হাতেও কিন্তু পড়ে গিয়েছিল কিছুটা, আমি এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন মরিচের গুঁড়াটা ঢালছি। আর মরিচের গুঁড়াটা আসলে দুবাইতে রেড চিলি পাউডার, যেটা কাশ্মীরি, সেটা বেশি পাওয়া যায়। সেটা দেখতে খুবই কড়া হলেও ঝালটা কিন্তু খুবই কম থাকে। আমরা যেটা করি, যেমন বায়ারা একটা ব্র্যান্ড আছে দুবাইতে, বাংলাদেশে যেমন প্রাণ,
ঠিক এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে। তার মধ্যে বায়ারা যেটা আছে ওদের মশলাগুলো খুব ফ্রেশ থাকে, স্বাদও ঠিক থাকে। আর এই মশলাগুলো সম্ভবত আঙ্কেল ইউনুস নিয়ে এসেছিলেন উনি যখন গ্রামে গিয়েছিলেন। এবারও উনি গ্রামেই আছে, বেড়াতে গিয়েছে ফ্যামিলির সঙ্গে দেখা করতে। তো আঙ্কেল মনে হয় অনেক কিছু নিয়ে আসবে, তার মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়োগুলো নিয়ে আসে। আমি আসলে খুব লাকি, চারপাশ থেকে সবাই খুব সাহায্য করে। আমার দাদির বাড়ি থেকে দাদি মশলা দেয়, মাঝে মধ্যে আমার আম্মু মশলা ভাঙিয়ে দেয়, মাঝে মধ্যে আঙ্কেল নিয়ে আসে। আসলে ওইভাবে কেনা হয় না, ইভেন মাছ মাংস আমাদের কিনতে হয় না। সেটা বাংলাদেশ যখন আমরা যাই কিংবা আতিফার বাবা যায় তখন অনেক মানুষ গিফট হিসেবে সুন্দর মাছ অনেক কিছু দিয়ে যায়, তো সেগুলোই ওর বাবা আতিফার বাবা নিয়ে আসে, আর সেগুলো অনেক দিন চলে যায়। আর দেখেন এই যে ডালগুলো কিন্তু এভাবে প্যাকেটে রাখলে প্রায় সময় নিচে পড়ে যাচ্ছে, খুব হট্টগোল লেগে যাচ্ছে। তার জন্য আমি ডাল রাখার জন্য, এটা একটা কোরিয়ান একটা গ্যাজেট বলা যায়। তো অনেক দিনই দেখেছিলাম, অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে কিনবো কিনবো করে, আর কেনা হচ্ছিল না। আর আতিফার বাবার কাছে বাজেট চেয়েছিলাম, সে বলল যে না, সংসারের খরচই অলরেডি অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপর আসলে আমি রাগ করে আমার নিজের টাকা থেকেই কিনেছি, অর্থাৎ নিজের যে হাত খরচা ছিল সেখান থেকে এই ছোট ছোট জিনিসগুলো কিছু কিনেছি। তার মধ্যে রাইস রাখার যে ইয়াটা কিনেছি সেটা, আর হচ্ছে এই ডাল রাখার। এটা কিন্তু খুবই সুন্দর আর খুব ইজি, কারণ বারবার অনেকগুলো বয়ম যদি আমি রাখি বা অনেকগুলো কৌটাতে যদি ডালগুলো রাখি অনেকটা জায়গা নেবে। আর কিচেন, যাদের ছোট কিচেন আছে তারা কিন্তু এরকম একটা হ্যান্ডি জিনিস যদি পায় তাহলে কিন্তু খুব ইজি আর খুব সুন্দর। এটা আসলে এটাও একটা শৌখিনতা বলা যেতে পারে। অনেক দিনের শখ ছিল, আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে। আর শখ পূরণের মালিক তো আল্লাহ, সাথে কিন্তু আমাদেরকেও চেষ্টা করতে হবে। আর এখন আমি এক এক করে সব ডালে দিয়ে দিয়েছি। মসুরির ডালটা খুবই অল্প আছে, শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ বাজারে গেলে আবার নিয়ে আসব। আর বাকি যে ডালগুলো আছে মোটামুটি চলে যাবে। তার মধ্যে মুগ ডাল আর মসুরির ডালটা আমাদের একটু বেশি খাওয়া হয়। আর দেখতেই পাচ্ছেন এটার ব্যবহার খুবই সুন্দর। জাস্ট আপনি এখানে প্রেস করবেন, আপনি কোন ডালটা চান সেটা মুখ বরাবর এনে প্রেস করলে কিন্তু ডালগুলো সুন্দর করে চলে আসবে। যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন, বেশি হয়ে গেলে আবার উপরে ঢেলে নিতে পারবেন। আমার কাছে তো এই জিনিসটা খুবই হ্যান্ডি আর খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্ট করে জানাবেন। আর এই ডালটাও কিন্তু, ছোলার ডালটাও আমাদের অনেক বেশি খাওয়া হয়, মাঝে মধ্যে রাতে কিংবা সকালে নাস্তায় ছোলার ডাল আর রুটি থাকে, সবজি থাকে। তো এটা একটু বেশি খাওয়া হয় বলে বেশি করে কেনা ছিল, তো সবটাই আমি এই জারে ভরে নিয়েছি। এখন হচ্ছে আরও কিছু জিনিস আছে, সেগুলোকেও এই বক্সে ভরে নেব। এটা হচ্ছে, এটাকে তিসিও বলে, ফ্ল্যাক্সিডও বলে, ইংলিশে ফ্ল্যাক্সিড বলে। আর ফ্ল্যাক্সিড তো শরীরের জন্য, স্কিনের জন্য, চুলের জন্য খুবই উপকারী, আপনারা তো হয়তো জানেনই। আর অনেক আপু আছে আমার কাছে রিকোয়েস্ট করেছিল স্কিন কেয়ারের ভিডিও দেওয়ার জন্য। আসলে আমি ওরকমভাবে কোনো স্কিন কেয়ার করি না, খুবই সিম্পল দুটো স্কিন কেয়ার করি। ইনশাল্লাহ আপনাদের আগ্রহ থাকলে নেক্সট ভিডিও বা এরপরে যখনই সময় হবে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। অর্গানিকভাবে আমি আসলে কিভাবে স্কিন কেয়ার করি, আমি তেমন কোনো মেডিসিন অর্থাৎ তেমন কোনো কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করি না, সব কিছু অর্গানিক ব্যবহার করার চেষ্টা করি। আর সেটা কি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এটা আসলে দুটো থাকার কারণ হচ্ছে আমি দুটো কিনিনি, এগুলো আসলে অন্য আরেকজন কিনেছিল। আর কিছুটা গিফটও আছে। আগেই বলেছি যে আমার সংসারের সব কিছু আসলে মানুষের সবার সহযোগিতায় সুন্দর হয়ে উঠেছে। তার মধ্যে আমার আত্মীয় স্বজনের থেকে অনেক গিফট পেয়েছি কিচেন অর্গানাইজেশনের জন্য। আর যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলোকে কিন্তু কেনার পরে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, কাঠের জিনিসগুলো, কারণ কোথায় কি লেগে আছে ময়লা কি বা অন্য কিছু সেটা তো খালি চোখে দেখতে পাবো না। আর সব থেকে ভালো হচ্ছে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। সব বয়মগুলোই কাজে লেগেছে, দু একটা কৌটা বাকি আছে, এগুলোতে হয়তো পরে কিছু রাখবো। আর এই যে এখন আমি যেটা করছি সেটা আসলে আমার এবং আমার বোনের খুবই একটা বাজে অভ্যাস বলা যায়। আমরা ছোটোবেলা থেকে জিনিসকে এখান থেকে ওখানে রেখে দূর থেকে তাকিয়ে দেখতাম কোথায় রাখলে জিনিসটা ভালো লাগছে। তো আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন আমি অনেকবার ট্রায়াল দিচ্ছি আসলে কোনভাবে রাখলে বেশি সুন্দর লাগে। তো আসলে ভালো জিনিসটা অনেক কিছু, অনেক প্র্যাকটিস হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। যে কোনো জিনিস 2-1 বার করে মানে
স্পেশালি ঘর সাজানোর জিনিসগুলো কিন্তু আপনি একবার এক স্টাইলে রেখে দেখতে পারেন কোনটার সাথে ভালো যাচ্ছে, কিভাবে ভালো যাচ্ছে। আর আমি দেখেন অনেকবার চেঞ্জ করেছি, আর আমি এটা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আমাকে অনেকে পাগলও বলতে পারেন, কিন্তু আসলে শৌখিনতা আমার মধ্যে অনেক বেশি আছে। আমি গুছিয়ে রাখাটা খুব পছন্দ করি, সব কিছুই গুছিয়ে রাখি। তা অনেকভাবে রেখে দেখেছি যে কোনটাতে আসলে ভালো লাগছিল, তারপরে মনে হলো যে এইভাবে রাখলেই ভালো। আর এই কৌটাগুলো যেটা আমি কাঠের কিনেছিলাম, এটা আমি এখানেও কিছু হলুদ মরিচ গুঁড়া রেখে দিয়েছি। যখন রান্না করব তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে, আর আমারও রান্না করতে ভালো লাগবে, কারণ রান্নাঘরটা হচ্ছে গরম থাকে, সেখানে ঢুকলে মেয়েদের মেজাজটা একটু স্বাভাবিকভাবে গরম হয়ে যায়। তো সেইখানে যদি এরকম সুন্দর জিনিস থাকে হাতের কাছে, সেটার থেকে রান্না করতে হয়তো বা ভালো লাগবে, হয়তো বা মেজাজটা ঠান্ডা থাকবে। তো দেখেন ফাইনালি আমার কাছে মনে হলো যে এইভাবে রাখলে বেশি সুন্দর লাগছে। আর এই ট্রেটাতে আমি কিছুটা আমরা যে সরিষার তেল ব্যবহার করি খাওয়ার, এটাও কিন্তু আমি একটা জার কিনে নিয়েছিলাম তেল রাখার জন্যে। আর হচ্ছে সয়াবিন তেলও লাগে মাঝে মধ্যে ভাজাপুরি করার জন্যে, পেঁয়াজু বা পুরি বা যে কোনো অন্য ভাজাপুরির ক্ষেত্রে সয়াবিন তেলটাই ভালো। তো দেখেন এইভাবে রাখলে আমার মনে হচ্ছে বেশি ভালো লাগছে। আর আমি ওই জারগুলোকে অর্গানাইজ করে একটাকে রাখছি এখানে, আরেকটাকে অন্য একটা জায়গায় রাখবো। আর একটা ট্রে কিনেছিলাম, এটাও খুব সুন্দর ছিল। আর এই কৌটাগুলো আসলে আগে থেকেই ছিল ঘরে, সেগুলোকে আমি এটার মধ্যে সুন্দর করে অর্গানাইজ করে রাখছি। দেখতে ভালো লাগছে, কিচেনটা সিম্পলি বাট খুব সুন্দর করে গোছানো হয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্ট করে জানাবেন। কোন জিনিসটা স্পেশালি ভালো লেগেছে সেটাও জানাবেন। আর হচ্ছে যে দেখতেই পাচ্ছেন আগের এবং পরের লুকটা কেমন হয়েছে কিচেনের, খুবই কিন্তু সিম্পলির মধ্যে করেছি। আমার কাছে আমার ক্ষেত্র থেকে এটা অনেক সিম্পল। আর যেহেতু আমাদের কিচেনটাতে উপর যেটা বলে ইন্টেরিয়র ডিজাইন করা নেই, তাই কিচেনের জিনিসগুলো দেখতে অত সুন্দর লাগে না। তারপরও ইন্টেরিয়র ডিজাইন ছাড়াও মোটামুটি সাজানোর চেষ্টা করেছি। আর আমাদের এই বাড়িটা কিন্তু অনেক পুরনো, সেই 2007-08 সালে করা, খুবই একদম অনেক আগের ডিজাইন, একদম সব কিছুই পুরনো আছে, আমরা কোনো কিছুই চেঞ্জ করিনি, নর্মালি আছে। তো এটাকেই সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব, আমাদেরকেও আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।